তেমন পোস্টও করা হয়নি। 18টা ফ্রেন্ডের মধ্যে 2টা ফ্রেন্ডকে ট্যাগ দিয়ে কয়েকটা পোস্ট করা, একটা ছেলের আইডি অপরটা মেয়ের। ফারিস বুঝলো ছেলে মেয়ে দুটো ইসরায়েলের ক্লোজ ফ্রেন্ড। মেয়ের আইডিটা একটু ঘুরে দেখলো ফারিস। জাইমা হাসান অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছে, 2 বোন, জাইমা বড়। ল্যাপটপটা রেখে দিল ফারিস, শরীরটা থেকে টি শার্টটা খুলে সোফায় ছুঁড়ে মারল, বালিশটা ঠিক করে বেডে টান টান হয়ে শুয়ে পড়ল ফারিস। সারাদিনের জার্নিতে শরীরটা অনেক ক্লান্ত, যদিও এত সহজে ক্লান্ত হওয়ার মানুষ না ফারিস জওয়ান, তবু আর জাগলো না সে। কাল অনেক কাজ আছে তার। সকাল 9টা বাজে। বাজারে থলেটা নিয়ে রাস্তার পাশ ধরে হেঁটে যাচ্ছে জাইমা। আকলিমা জাহান সকাল সকাল মেয়েকে সবজি কিনতে বাজারে পাঠিয়েছিলেন। ফুলকপি, সিম, বাঁধাকপি নেওয়া শেষ জাইমার। এখনও আরও কয়েক পদের সবজি কেনা বাকি। ওনার কন্যাটা নিয়ে মুখ মুছে নিল জাইমা। হাতের ব্যাগ দুটো শক্ত করে ধরে রাস্তার পার হতেই একটা কালো গাড়ি এসে দাঁড়ালো তার সামনে। জাইমা কিছু বুঝে ওঠার আগে মুহূর্তেই গাড়ি থেকে হুডি পরা একটা লোক নেমে এসে রুমাল দিয়ে মুখ চেপে ধরল তার। ছটফটিয়ে হাতের সবজির ব্যাগগুলো রাস্তায় ফেলে দিল জাইমা। দুহাতে খামচে ধরল অজ্ঞাত ব্যক্তির হাত। লোকটার শক্তির সাথে পেরে উঠল না জাইমা, ঢলে পড়ল লোকটার বাহুতে। জাইমা অজ্ঞান হতে মুখ থেকে মাস্কটা খুলে নিল ফারিস। মাথা ঝাঁকিয়ে চুলগুলো ঠিক করে বাঁকা হাসল সে। এত সহজে জাইমাকে হাতে নাগালে পাবে ভাবেনি সে। আশেপাশে একবার তাকিয়ে জাইমাকে গাড়ির পিছনের সিটে শুয়ে দিয়ে নিজেও ড্রাইভিং সিটে গিয়ে বসল ফারিস। আজ রবিবার। ইসরায়েল গায়ে হলুদ। দুপুর শেষের পথে সকাল থেকে কোমরে আঁচল বেঁধে কাজ করে যাচ্ছেন আসফা আর আলিয়া। আলিয়া আরহাম শিকদারের ছোট বোন। স্বামী সন্তান নিয়ে চট্টগ্রামেই থাকেন তিনি। ঈদ অনুষ্ঠান ছাড়া সংসার ছেড়ে ভাইয়ের বাড়ি আসা হয় না তার। কিন্তু কাল আরহাম শিকদারের ফোন পেয়ে ভোররাতেই চট্টগ্রাম থেকে রওনা দিয়েছিল আলিয়া। সকাল 7টায় এসে পৌঁছেছিলেন আলিয়া আর ওনার 2 সন্তান রামিম আর রিতা। ইতোমধ্যে শিকদার বাড়িতে অতিথিদের আগমন শুরু হয়ে গেছে। সাইমা খালা অতিথিদের শরবত, পান, মিষ্টি এগিয়ে দিচ্ছে। মাঝে মাঝে আসফা বেগমও এসে সবাইকে দেখে যাচ্ছেন। চেয়ার মোড়া এগিয়ে দিচ্ছেন বসার জন্য। ব্যস্ততায় রান্নাঘর ছেড়ে বেরোতে পারছেন না আসফা, তবুও হাতের কাজের ফাঁকে ফাঁকে মেহমানদের আপ্যায়নে ত্রুটি রাখছেন না তিনি। একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, কোনো ফাঁক ফোকর রাখতে চাইছেন না আসফা বেগম। আরহাম শিকদার বাড়িতে নেই, উনি ছুটে ছুটে বাহিরের দিকটা সামলাচ্ছেন। এত তাড়াতাড়ি একটা বিয়ের আয়োজন করার 4টেখানি কথা নয়, তবু সহধর্মিনীর মুখ চেয়ে চুপচাপ সব কিছু করে যাচ্ছেন আরহাম। আরহামের সাথে কাঁধ মিলিয়েছেন আলিয়ার স্বামী মনির সাহেব আর ছেলে রামিম। মনির সাহেব বাজারের দিকটা দেখছেন। তিনি সকালবেলাতে ফিরেই বাজারের ব্যাগ হাতে বেরিয়ে পড়েছিলেন, এখন অবধি ফেরেননি। রান্নার আয়োজনটা বাড়ির সামনের দিকে করা হয়েছে, আর হলুদের স্টেজ বাড়ির পেছনের বাগানে সাজানো হচ্ছে। সব মিলিয়ে আজ রমরমা পরিবেশ শিকদার বাড়িতে। বহু বছর পর আবার এমন আনন্দে মেতে উঠেছে শিকদার ভিলা। শেষবার ফারিসের মায়ের 40-এ এত মানুষ হয়েছিল, আর আজ ইসরাহের বিয়ে উপলক্ষে। রামিম একটু আগে রিতা আর ইসরাকে নিয়ে পার্লারে গিয়েছে। রৌনকদের বাড়ি থেকে হলুদের শাড়ি যাবতীয় সাজ পোশাক সকালটাতেই পাঠিয়ে দিয়েছিলেন আতিফা। পায়ের জুতো থেকে শুরু করে মাথার ক্লিপ সবটাই রৌনক বেছে বেছে নিয়েছে ইসরায়ের জন্য। যদিও আসফা বেগম না করেছিলেন হলুদের শাড়ির জন্য, ওনার ইচ্ছে ছিল নিজে মেয়ের জন্য হলুদের শাড়ি কিনবেন, কিন্তু আতিফা ভুইয়া শোনেননি। ওনার ইচ্ছে একমাত্র ছেলের বইয়ের সব কিছু ছেলে টাকাতে হবে, মেয়ের পরিবার থেকে কিছুই নেবেন না আতিফা। সন্ধ্যা হতেই পুরো শিকদার বাড়ি জুড়ে রঙিন বাতির আলোয় ঝলমল করে উঠল। সারা বাড়ি জুড়ে মানুষে গিজগিজ করে। আরহাম শিকদারের বিজনেস পার্টনার সহ অনেক মেহমান রয়েছে। বাগানের জায়গা সহ ড্রয়িং রুম ভর্তি মানুষে। রিতা ইসরাহের পড়া টেবিলের উপর ফল ফুল দিয়ে হলুদের ডালি সাজাচ্ছে। ইসরাহের বিছানায় বসা, কাঁচা হলুদ রঙের শাড়িতে অসাধারণ লাগছে তাকে। মুখে হালকা কৃত্রিম প্রসাধনী, কান, গলা, হাত জুড়ে কাঁচা ফুলের গহনা, খোপায় বেলি ফুলের গাজরা, কোমরে রজনীগন্ধার বিছা। সব মিলিয়ে ফুলের সুবাসে মো মো করছে ইসরাহের শরীর থেকে, যেন সদ্য বাগান থেকে তুলে আনা এক ফুটন্ত রক্ত গোলাপ, যার শরীর জুড়ে কেবলই শুভ্রতা আর কোমলতা। জাইমা আর রবিন এসে ঢুকলো ইসরাহের ঘরে। রবিন হুটোপুটি করে বসে পড়ল ইসরাহের সামনে। ইসরাকে দেখে অবাক কণ্ঠে বলল, কি রে ভাই, এত মেকআপ করেছিস কেন? আমার কিন্তু ভয় লাগছে। মনে হচ্ছে রান্নাঘরের আটার ডিব্বাটা ভুল করে তোর মাথায় পড়ে গেছে। তোর সাথে কতগুলো ফুল লাগিয়েছিস। রবিনের কথাই কালো হয়ে গেল ইসরাহের চোখ মুখ। অসহায় মুখে জাইমার দিকে তাকিয়ে প্রশ্ন করল সে, একদম মিথ্যা বলবি না রবিন,
জাইমা তুই বল, আমাকে বাজে লাগছে? ইসরাহের অভিযোগ শুনে হাসল জাইমা। বিছানার অপর পাশ দিয়ে এসে ইসরাহের পাশে বসল সে। ইসরাহের হাত জোড়া মুঠোয় নিয়ে আদুরে কণ্ঠে বলল, রবিন, তোকে পাতুর মুখ লাগছে। আমার ইস্যুচানকে কত সুন্দর লাগছে, মাশাল্লাহ। মিথ্যা কথা বলছিস কেন কাইমা? রবিন থাম, আজ ইস্যুর একটা বিশেষ দিন, ওর পেছনে লাগিস না তো। তো আমার কি? ও তো আমার বন্ধুই। আমার তো আর বিয়ে লাগেনি যে চুপ করব। পাগলের কথায় কান দিস না ইস্যু। জাইমা মুঠোয় থাকা ইসরাহের হাতের দিকে তাকালো। পরপর অবাক কণ্ঠে শুধালো সে, তোর হাত খালি যে, এদিকে দে, একটু আলতা পরিয়ে দে। ইসরা হাত বাড়িয়ে দিল জাইমার দিকে। আকস্মিক বদলে গেল জাইমার মুখের অদল, পিছিয়ে নিল তার হাত জোড়া। অবাক চোখে ইসরা আর রবিন তাকালো তার দিকে। ঠাট্টা করে রবিন বলল, আলতা পরিয়ে দিবি বলে হাত সরিয়ে দিচ্ছিস যে? চিন্তিত ভঙ্গিমায় ইসরা শুধালো। কিছু হয়েছে ভাইয়া? অপ্রস্তুত হাসলো জাইমা। তড়িঘড়ি করে হ্যান্ডব্যাগ থেকে আলতার শিশিটা বের করে ইসরাহের হাতটা টেনে নিল সে। না না, কি আবার হবে? একে একে ইসরাহের দুহাত আলতায় রাঙিয়ে দিল জাইমা। তার মধ্যেই তার ফোনটা বেজে উঠল। আলতার শিশিটা বেডসাইড টেবিলে রেখে ফোনটা নিয়ে বারান্দায় চলে গেল জাইমা। ফারিস কল দিয়েছে। ফারিসের কল দেখে আতকে উঠল জাইমা। কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করলো সে। অপর পাশ থেকে শোনা গেল ফারিসের গম্ভীর কণ্ঠস্বর। হ্যালো, কাঁপা গলেই উত্তর দিল জাইমা। বলুন। কাজ হয়েছে? হ্যাঁ, ইস্যুর হাতে আলতা পরিয়ে দিয়েছি। জাইমার মনে হলো ফারিস কিঞ্চিত হাসলো। কে জানি। ভেরি গুড। চিঠিটা ভাঁজ করে লিটল গার্লের ড্রেসিংয়ে রেখে দেবে। ঠিক আছে। ফারিস কল দিয়েছে। ফারিসের কল দেখে আতকে উঠল জাইমা। কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করলো সে। অপর পাশ থেকে শোনা গেল ফারিসের গম্ভীর কণ্ঠস্বর। হ্যালো, কাঁপা কাঁপা গলে উত্তর দিল জাইমা। বলুন। কাজ হয়েছে? হ্যাঁ, ইস্যু মানে আপনার লিটল গার্লের হাতে আলতা পরিয়ে দিয়েছি। জাইমার মনে হলো ফারিস কিঞ্চিত হাসলো। কি জানি, লোকটার কথা ভাবতেও গায়ে কাঁটা ফুটছে তার। কি ভয়ঙ্কর। ভেরি গুড। চিঠিটা ভাঁজ করে লিটল গার্লের ড্রেসিংয়ে রেখে দেবে। ঠিক আছে। জাইমা ফের জিজ্ঞেস করলো, একটা কথা বলবো? বলো। আপনি তো চাইলে ইস্যুকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করতে পারতেন, তা না করে এত শোক করছেন কেন? তুলে নিয়ে আসলে আমার ঠিক পোষায় না। আমার প্রিন্সেসকে আমার মহলে রানীর বেশি আনবো। বাই দ্য ওয়ে, তুমি কে এত কথা বলার? ঢোক গিল জাইমা। কল কেটে দিল ফারিস। ফোনটা হাতে নিয়ে বাইরের দিকে তাকালো জাইমা। সারা বাড়িময় ঝলমল করছে। বাগানের দিকটাতে আস্তে আস্তে মানুষের ভিড় বাড়ছে। দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করতেই সকালে সেই বিপদ সংকুল মুহূর্তের কথা মনে পড়ে গেল তার। কি দমবন্ধকর মুহূর্ত ছিল সকালটা। হাই ভলিউমের গানের শব্দ জ্ঞান ফিরল জাইমার। চোখ পিট করে আশপাশটা দেখলো সে। সোফায় হাত পা বাঁধা অবস্থায় শুয়ে আছে সে। পুরো রুমটা সাদা রং করা। জাইমা মাথা উঠিয়ে ডান দিকে তাকাতেই দেখলো হুডি পরিহিত কেউ একজন ছবি আঁকছে। হুডির টুপিটা ঘাড়ে ঝুলছে। খুব দক্ষ হাতে ক্যানভাসে একের পর এক আঁচড় কাটছে সে। সোফার ফ্রেমে চেঁচড় কেটে আরেকটু উপরে উঠে শুল জাইমা। এবার ক্যানভাসের ছবিটা ঠিকভাবে দেখা যাচ্ছে। ঘোলা চোখে ক্যানভাসের ছবিটা দেখে কেঁপে উঠল সে। এটা তো ইসরায়ের ছবি, কিন্তু লোকটাকে। মুখ দিয়ে শব্দ করলো জাইমা। পানি তৃষ্ণা পেয়েছে তার। জাইমা শব্দ করতেই লোকটা পিছনে ফিরে তাকালো। এগিয়ে গিয়ে বাতি জ্বালালো ঘরের। মুহূর্তেই অন্ধকার রুমটা পরিষ্কার হয়ে উঠল। সেই সাথে সাউন্ড সিস্টেমে চলা ইংরেজি গানটাও বন্ধ করে দিল সে। ফের আগের স্থানে এসে দাঁড়ালো ফারিস। জাইমার উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে শুধালো সে, উঠে পড়েছো? 1 সেকেন্ড, মুখের স্কচ টেপটা খুলে দিই। ফারিস ধীর পায়ে গিয়ে এসে কাউচটাতে বসলো। সেন্টার টেবিল থেকে সাদা গ্লাভসটা নিয়ে বাম হাতে পরে নিল সে, যাতে জাইমার মুখের কোনো অংশের স্পর্শ তার হাতে না লাগে। শক্ত হাতে টান মেরে জাইমার মুখের স্কচ টেপটা খুলে নিল ফারিস। ফারিস স্কচ টেপটাতে টান বসাতেই মুখ দিয়ে ব্যথাতুর শব্দ করলো জাইমা। অনেকক্ষণ পর ছাড়া পেয়ে হাঁপড়ে নেয় দম নিল সে। মুখ হা করে বারবার কয়েক শ্বাস নিয়ে নিজেকে স্থির করে ভয়ের তো কণ্ঠে জাইমা প্রশ্ন করলো, কে আপনি? আমাকে কিডন্যাপ করেছেন কেন? জাইমার ভয়ার্ত কণ্ঠ শুনে বিদ্রুপ হেসে শুধালো ফারিস। তোমাকে কিডন্যাপ করার ন্যানো পরিমাণ ইচ্ছাও আমার ছিল না। নেহাত আমার লিটল গার্লের জন্যই সব করা।
ফারিস ফের উঠে গিয়ে প্যালেট থেকে ব্রাশ ভর্তি রং তুলে ক্যানভাসের চোখগুলো আঁকায় মনোনিবেশ করলো। কে আপনার লিটল কার? আমার পরিচিত এমন কোনো ছোট বাচ্চা কাচ্চা নেই, আর আপনাকে তো বাচ্চার বাবু মনে হয় না। জাইমার প্রশ্নে তার দিকে রাগী চোখে তাকালো ফারিস। রং শুদ্ধ প্যালেটটা ছুঁড়ে মারল জাইমার দিকে। সঙ্গে সঙ্গে মাথা নামিয়ে ফেললো জাইমা। প্যালেটটা গিয়ে ফ্লোরে পড়লো। অল্পের জন্যই জাইমার শরীর ঘেঁষে গেছে। আর একটু হলেই মাথায় লাগতো প্যালেটটা। হাতের ব্রাশটা মুঠোয় নিয়ে দুমড়ে মুচড়ে ফ্লোরে ছুঁড়ে ফেললো ফারিস। ধারালো কণ্ঠে বলল সে, শাট আপ। আমার লিটল গার্লের নাম এভাবে নেবে না, মুখ থেতলে দেবো একেবারে। দেখছো না সুইট হার্টের ছবি পেইন্টিং করছি? ডিস্টার্ব করছো কেন? ফারিসের এমন আচরণে ভয়ে কুকিয়ে উঠল জাইমা। তার পরনের কালো পোশাকটা জুড়ে রঙের দাগ ছড়িয়ে পড়েছে। লোকটা এমন সাইকো কেন? সামান্য একটা প্রশ্নেও কি ওভার রিয়েক্ট করছে। জাইমা ফের সামনে চাইল। ফারিস এক দৃষ্টিতে ইসরাহের আজ সম্পূর্ণ করা ছবিটার দিকে তাকিয়ে আছে। আচানক ছবিটা ক্যানভাস থেকে খুলে বুকে জড়িয়ে নিল। সারা ছবি জুড়ে ছোট ছোট চুমে এঁকে দিতে দিতে অস্পষ্ট স্বরে ফারিস শুধালো, আমার লিটল গার্ল, সুইট হার্ট, তোমার নামটাও কেউ ব্যঙ্গাত্মক করে ডাকলে আমার রক্তে আগুন ধরে যায়। তুমি তো জানো সুইট হার্ট, আমি তোমাকে কত ভালোবাসি। কথা শেষে ক্যানভাসের ছবিটা রেখে দিল ফারিস। নিজের মাথার চুলগুলো দুহাতে টেনে ধরে শান্ত হওয়ার চেষ্টা করলো। মিনিট 5 পেরোতেই ফারিস জাইমার সামনে এসে দাঁড়ালো। সেন্টার টেবিল থেকে ফল কাটার ছুরিটা নিয়ে জাইমার দিকে এগোতেই জাইমা চোখ খিচে বন্ধ করে কাতর কণ্ঠে ফারিসের উদ্দেশ্যে বলল, আমাকে মারবেন না দয়া করে, আপনি যা বলবেন আমি তাই করব। বাঁকা হাসলো ফারিস। ইডিয়েট, এসব ছোটখাটো ভীতু মানুষকে ফারিস মারে না। এদের কোনো যোগ্যতাই নেই তার পেন্টিং রুমে জায়গা পর। জাইমার হাতের বাঁধনগুলো কেটে দিয়ে কাউচে বসলো ফারিস। সেন্টার টেবিলের কাচের অংশটার সাথে ধার দিয়ে নিল ছুরিটা। ক্লোজ ইউর আইজ। ফারিসের গম্ভীর কণ্ঠের হুমকি শুনে চোখ মেলে তাকালো জাইমা। পায়ের বাঁধনটা নিজে নিজে খুলে নাও। তোমাকে দেখতেও আমার বিরক্ত লাগছে। পা ছোঁয়া তো দূরের কথা। তাহলে কিডন্যাপ করেছেন কেন? স্টপ, গ্লাসটা এগিয়ে দাও তো। বিনা বাক্য পেয়ে জাইমা গ্লাসটা এগিয়ে দিল ফারিসের দিকে। ফারিস গ্লাসটা সামনে নিয়ে ছুরিটা দিয়ে এক টান দিল নিজের বাম হাতের তালুর পৃষ্ঠে। টপ টপ করে ফারিসের হাত বেয়ে রক্ত পড়তে শুরু করলো গ্লাসে। এমন দৃশ্য দেখে চোখ বুজে চিৎকার করে উঠল জাইমা। হাত পা কাঁপতে শুরু করলো তার। এটা কি করলেন? উত্তর দিল না ফারিস। উত্তর দেওয়ার প্রয়োজন বোধও হলো না তার। জাইমা তাকালো ফারিসের মুখভঙ্গির দিকে। লোকটা এখনও কি সুন্দর শান্তভাবে বসে আছে। ব্যথার ছিটে ফোটাও নেই তার চোখে মুখে। ফারিস উঠে গেল কাউচ ছেড়ে। ট্রলি ব্যাগটার চেন খুলে একটা ছোট শিশি বের করে তাতে অল্প পরিমাণ সাদা পাউডার নিয়ে আবার জায়গা মতো এসে বসলো। গ্লাসের লাল তরলগুলো শিশিটাতে ঢেলে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে জাইমার সামনে বরাবর টেবিলে শিশিটা রেখে বলল, এই ব্লাডটা আমার সুইট হার্টকে পরিয়ে দেবে, তাহলেই তোমার মুক্তি। মানে? খুব সহজ। আজ সন্ধ্যায় ইসরার হাতে আলতা না কি যেন, ওটার বিকল্পে আমার ব্লাড পরিয়ে দেবে। ওকে? কথা শেষে ছুরিটা গ্লাসের মধ্যে রেখে দিল ফারিস। ছুরিতে থাকা রক্তের ফোঁটাগুলো একে একে গড়িয়ে পড়ল সেন্টার টেবিলের কাছে। শিশিটা থেকে চোখ সরিয়ে ফারিস জাইমার দিকে ধারালো দৃষ্টি নিক্ষেপ করতেই সে শুধালো, ওকে ওকে। দ্যাটস গুড। রবিনের ডাকে ধ্যান ভাঙল জাইমার। আকাশ থেকে চোখ ফিরে পাশে তাকালো সে। রবিন ব্যস্ত গলায় বলল, ইস্যুকে স্টেজে নিয়ে গেছে সেই কখন। তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস কে? কি? ও হ্যাঁ, চল। কি ভাবছিলি জেমি? আমি খেয়াল করেছি তুই সে কখন থেকে অন্যমনস্ক হয়ে আছিস। বল আমাকে। ছল ছল চোখে রবিনের দিকে তাকালো জাইমা। উচ্চতায় রবিনের বুক সমান লম্বা সে। হলুদ পাঞ্জাবি পরা ফর্সা মুখশ্রী ছেলেটার দিকে বিস্ময় চোখে কিছুক্ষণ চাইল জাইমা। পরপর ঝাঁপিয়ে পড়ল রবিনের বুকে। জাইমা শুধু নিজের ভার ধরতে দুপা পিছিয়ে গেল রবিন। দেওয়াল ধরে নিজেকে সামলে নিল রবিন। রবিন বুঝতে পারল না সে স্বপ্ন দেখছে কিনা। জাইমা কি সত্যি তাকে জড়িয়ে ধরেছে? শিওর হতেই রবিন ব্যতিব্যস্ত গলায় বলল, কি হয়েছে বল জামি। ভালো লাগছে না রবিন, দম বন্ধ হয়ে আসছে আমার। ইস্যুর জন্য মন খারাপ করছে? হুম। থাক, কাঁদিস না, চল নিচে যাই। রবিন জাইমাকে সোজা করে দাঁড় করিয়ে দুহাতে সযত্নে চোখ মুছে দিল। জাইমার তুলতুলে হাতটা নিজের মুঠোয় নিয়ে ইসরাহের বারান্দা থেকে বাগানে এসে দাঁড়ালো।
স্টেজে পাশাপাশি বসে আছে রনব আর ইসরা। রনবের পরনে সাদা পাঞ্জাবি পাজামা, ইসরার পরনে হলুদ শাড়ি। হলুদের গন্ধ, লাইটিং আর ক্যামেরার ঝলকে ক্লান্ত ইসরা, তবুও মুখে হাসি নিয়ে বসে আছে সে। একে একে সবাই হলুদ ছুঁয়ে গেছে ইসরা আর রনবকে। বাকি আছে রবিন আর জাইমা। ওরা দুজন একসাথে উঠল স্টেজে। রবিন গাঁদা ফুলটাতে হলুদ নিয়ে রনব আর ইসরা দুজনের গালে ছুঁয়ে দিল। পরপর জাইমাও একইভাবে হলুদটা মেখে দিল। হলুদের অনুষ্ঠান শেষ হতেই সবাইকে খেতে বসিয়ে দিলেন আরহাম আর মনির সাহেব মিলে। রাত অনেক হয়েছে, বাকি অনুষ্ঠান খাওয়ার পরেই শুরু হবে। রনবের মুখশ্রী জুড়ে প্রাপ্তির হাসি। ইসরা অনুভূতিহীন হয়ে বসে আছে, মন পড়ছে তার, তবে কার জন্য তা বুঝতে পারছে না ইসরা। বারবার ফারিস জাওয়ানের কথা মনে পড়ছে সেই 12 বছর আগে চকলেট দিয়ে কবুল বলানোর মুহূর্তটার কথা। পরক্ষণেই চিন্তাভাবনা রেখে সোজা হয়ে বসলো ইসরা। হাতের ফুলের গাজরা ঠিক করতে গিয়ে ইসরার চোখ আটকালো হাতের আলতার দিকে। আলতাগুলো লাল রঙের থেকে ধীরে ধীরে কালো লাল বর্ণের হয়ে যাচ্ছে। কৌতূহল না দমিয়ে শাহাদাত আঙুলের আলতাটাতে একটু ঘষে দিল ইসরা। কুচো কুচো হয়ে আলতাটা উঠে গেল। নিজের মনের ভাবনাটা সত্যি নাকি বুঝতে পারল না সে। আচানক ভয়ার্ত কণ্ঠে চিৎকার করে আসফা বেগমকে ডাকলো ইসরা। আম্মু, আম্মু, এটা আলতা না, এটা রক্ত। আতিফা ভুঁইয়ের সাথে কথা বলা রেখে আসফা বেগম ছুটে আসলেন। ওনার সাথে এগিয়ে এলেন আতিফাও। আসফা বেগম মেয়ের হাত জোড়া টেনে সামনে মেলে ধরলেন তিনি। রনব সহ সবাই অবাক চোখে দেখল সে দৃশ্য। ইসরায়েল আরেকটু ঘনিষ্ঠ হয়ে বসল রনব। হাতটা ধরে নীরর চোখে পরক করে শিওর হয়ে বলল সে, আসলেই তো, এটা তো রক্ত, কিন্তু আলতা তো আমি নিজে বেছে কিনেছিলাম। কি বলছিস রনব? হতে পারে হলুদের সংস্পর্শে এসে আলতা খয়েরি বর্ণ ধারণ করেছে। আরেকবার ভালো করে দেখ তুই। তুমি দেখো, আলতা এমন কুচ্ছ হয়ে উঠে আসবে। আমি 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 কিছু জানি না। অস্পষ্ট স্বরে কথাগুলো বলে উদ্ভ্রান্তের ন্যায় স্টেজ ছেড়ে দৌড়িয়ে নিজের ঘরে চলে গেল ইসরা। পেছনে রেখে গেল রনব, আতিফা আর আসফার অবাক মুখশ্রী। ইসরায়েল উঠে যেতেই রনব তার পেছনে যেতে নিতেই আতিফা ভুইয়া থামিয়ে দিলেন। ইসরায়েল যাওয়ার পথে নির্নিমেষ দৃষ্টিতে চেয়ে শুধালেন, ওকে কিছুক্ষণ একা থাকতে দে রনব। এমন খুশির একটা দিনে এই ঘটনা কারোর জন্যই স্বাভাবিক না। একটু স্থির হোক মেয়েটা, পরে আমি গিয়ে কথা বলবো। মায়ের কথায় আবার স্টেজে বসে পড়ল রনব। সবার বদন জুড়ে চিন্তার রিস। এমন বাজে অভিজ্ঞতার শিকার হতে হবে চারজনের মধ্যে কেউ ভাবেনি তারা। ওয়াশরুমের ফ্লোরে শাওয়ার ছেড়ে হাঁটুতে থুতনি ঠেকিয়ে বসে আছে ইসরা। পানির স্রোতে ফুলের পাপড়িগুলো নেতিয়ে বোটা থেকে খসে পড়েছে। পানির স্রোতের সাথে ভেসে যাচ্ছে গোলাপ আর গাঁদা ফুলের পাপড়িগুলো। ওয়াশরুমের দরজায় করোনার শব্দে ধ্যান ভাঙল ইসরাহের। শাওয়ারটা অফ করে উঠে দাঁড়ালো সে। নিজের হাতের দিকে তাকিয়ে রক্তগুলো উঠেছে কিনা আরেকবার দেখলো ইসরা। হাতগুলো লাল হয়ে আছে। আধা ঘন্টা যাবত দুহাত ঘষেছিল সে, অতপর সাবান পানিতে চুবিয়ে রেখেছিল। তবুও হাতের দিকে তাকাতে অস্বস্তি লাগছে ইসরাহের। মনে হচ্ছে তার শরীরের চামড়ার মধ্যে রক্তের গন্ধ ছড়িয়ে পড়েছে। শরীর জুড়ে অস্বস্তি, মন জুড়ে মেঘাচ্ছন্নতা। ইসরাহ আম্মু, হয়েছে তোর? মায়ের ডাকে ওয়াশরুমের দরজার ছিটকিনি খুলে দরজার সামনে দাঁড়ালো ইসরা। মেয়ের এমন দশা দেখে ভয় পেলেন আসফা বেগম। অনেকক্ষণ ধরে পানিতে ভেজার কারণে চোখ জোড়া লাল হয়ে উঠেছে ইসরাহের। পরনের হলুদ শাড়িটা ভিজে গায়ের সাথে সিটে আছে। এখনও ইসরাকে ভেজা শাড়িতে দেখে হাহাকার করে উঠলেন আসফা বেগম। এ কি, তুই এখনো বেজা শাড়ি জড়িয়ে দাঁড়িয়ে আছিস যে? দাঁড়া, আমি শুকনো পোশাক দিচ্ছি। তড়িঘড়ি করে রনফের বাড়ি থেকে দেওয়া শাড়িগুলো থেকে একটা লাল সুতির কাপড় নিয়ে এলেন তিনি। টাওয়ালটা নিয়ে মেয়ের হাতে ধরিয়ে দিলেন আসফা বেগম। শাড়িটা পাল্টে আয়, ওয়েদার চেঞ্জ হচ্ছে। এখন শরীর খারাপ হলে কি হবে? কালকেই তোমার বিয়ে, আর আজ এমন বাচ্চামো করছো কেন আম্মু? কিছু বলতে এসেছিলে আম্মু? ও হ্যাঁ, রনফরা বাড়ি ফিরবে। রনফ আর ওর মা তোর সাথে একবার দেখা করার জন্য অপেক্ষা করছে। মায়ের কথার প্রতিউত্তরে ক্লান্ত কণ্ঠে ইসরা শুধালো, ও, আমি আসছি, আর 5 মিনিট সময় দাও। আচ্ছা। আসফা বেগম চলে গেলেন। ইসরা ভেজা শাড়িটা পাল্টে মাথায় টাওয়াল পেঁচিয়ে বিছানায় এসে বসলো। বিছানায় বসতেই তার চোখ পড়ল ওই দিন পড়া টেবিলের উপর রাখা পার্সেলটার উপর। তড়িৎ বেগে বিছানা থেকে উঠে এসে বইয়ের তাক থেকে বক্সটা নিল সে। ফের ব্লাড ড্রপ ব্রেসলেটটা বের করে উল্টে পাল্টে দেখলো ইসরা। পরপর কি যেন ভেবে ব্রেসলেটটা হাতে পরে নিল সে। ইসরায়ের ফর্সা হাতে লাল ব্রেসলেটটা দারুণ মানালো, যেন শুভ্র বরফের বুকে একখানা কৃষ্ণচূড়া।
বার কয়েক নিজের হাতটা উল্টে পাল্টে দেখলো সে। ফের চিঠি সমেত বক্সটা জায়গা মতো রেখে বিছানায় এসে বসলো ইসরা। আসবো ইসরা মা? রওনফের মায়ের কণ্ঠে দরজার দিকে তাকালো ইসরা। রওনফ, আতিফা আর আসফা বেগম দাঁড়িয়ে আছেন। সবার পেছনে দাঁড়ানো রওনফ। লম্বা হওয়ার দরুন আসফা আর আতিফার পেছনে দাঁড়ানোর পরও রওনফের মুখশ্রীখানা দিব্যি দেখা যাচ্ছে। হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে ছেলেটা। পেছনে পড়ে থাকা কাপড়ের আঁচলটা পিঠে জড়িয়ে শুধালো ইসরা।